মিরাক্কেল ইন সেল নাম্বার 7। এই মুভি এমন একটি মুভি যা দেখে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এই মুভিটি আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। একটি বাচ্চা মেয়ে তার বাবাকে ন্যায় বিচার পাওয়ার জন্য কত দূর যেতে পারে তা আমাদের কল্পনাকে হার মানাবে। গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন, কথা দিচ্ছি আপনার ভালো লাগবেই। তো চলুন জেনে আসি তো কি ঘটেছিল সেই সেল নাম্বার 7-এ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর। আর আমি শাকিল আছি আপনাদের সাথে। মুভি শুরুতে আমরা আদালতের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি মামলার ট্রায়াল চলছিল। একজন মেয়ে আসামির পক্ষ হয়ে লড়ছিল। মেয়েটি জজকে পুরো কাহিনী প্রথম থেকে বলতে শুরু করে। একজন মানসিক প্রতিবন্ধী বাবা যার নাম ছিল ইয়ং, এবং তার ছোট্ট একটি সুন্দর মেয়ে যার নাম ছিল ইসুন। বাবা ইয়ং একটি মার্কেটে সামান্য বেতনে চাকরি করত, কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। বাবা মেয়ে দুজনই খুবই ভালো ছিল, কারণ তাদের মধ্যে ভালোবাসা ছিল খুবই প্রবল। বাবা মেয়ের পৃথিবীতে আপন বলতে আর কেউ ছিল না। মেয়ে ইসুনের সেলরন ব্র্যান্ডের একটি ব্যাগ খুবই পছন্দ ছিল, কিন্তু তার বাবা তো ছিল খুবই গরিব। কিন্তু ইসুনের বাবা প্রতিদিন টাকা জমাতো তার মেয়েকে তার প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রত্যেকদিন ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো আর ব্যাগটিকে দেখতো। তারা খেয়াল করতো যে ব্যাগটি বিক্রি হয়ে যায় কিনা, কারণ তারা অনেকদিন ধরে টাকা জমাচ্ছিল ওই ব্যাগটি কেনার জন্য। কিন্তু গরিব মানুষের ভাগ্য যা হয় আর কি, একদিন সত্যি সত্যি ওই ব্যাগটি বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ওই ব্যাগটি কিনে ফেলে। এটা দেখে বাবা মেয়ে দুজনে ওই দোকানের ভিতরে ঢুকে পড়ে। ইয়াং পুলিশ অফিসারকে খুব রিকোয়েস্ট করতেছে ব্যাগটি না কেনার জন্য। আর হ্যাঁ, আমি তো আপনাদের আগেই বলেছিলাম ইয়ং ছিল মানসিক প্রতিবন্ধী, তাই তার রিকোয়েস্ট করা তেমন একটি ভালো ছিল না। তাই পুলিশ অফিসার তাকে মেরে সেখান থেকে বের করে দেয়। এর কিছুদিন পর পুলিশ অফিসারের মেয়ে ইয়ংকে একটি পার্কিং লটে দেখতে পায়। সে তার কাছে যায় আর জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনি ওই ব্যাগটি খুঁজে পেয়েছিলেন? পুলিশ অফিসারের মেয়ে ইয়ংকে আরো বলে, আঙ্কেল, এই রকমের আরো একটি সেম ব্যাগ রয়েছে শহরের অন্য দোকানে। আপনি আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। সহজ সরল ইয়ং বাচ্চা মেয়েটির পিছনে খুব খুশি মনে যেতে লাগে। কিন্তু যাওয়ার পথে হঠাৎ পুলিশ অফিসারের মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর মেয়েটির পাশে আমরা একটি ইটও পড়ে থাকতে দেখি। আর ঠিক ওই সময় ওই পথ দিয়ে একজন পথচারী হেঁটে যাচ্ছিল। পথচারী মহিলাটি ইয়ংকে দেখতে পায়। সে বাচ্চা মেয়েটির মুখে ফু দিচ্ছিল, যেটা দেখতে দূর থেকে অনেকটা খারাপ কিছু মনে হচ্ছিল। আর মহিলাটি তখন ভুল বুঝে এবং মহিলাটি পুলিশকে কল দেয়। আর ইয়াংকে গ্রেপ্তার করা হয় শিশু নির্যাতন এবং খুনের দায়ে। কিন্তু থানায় নিয়ে আসার পরও ইয়াং বুঝতে পারে না কেন তাকে থানায় ধরে নিয়ে এসেছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার মেয়ে একা তার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আর ইয়াং এর এইসব কাণ্ড দেখে পুলিশটা তাকে আরো বেশি মারে। অন্যদিকে পুলিশ কমিশনারের মেয়ে খুন হয়েছে, তাই থানার বাইরে অনেক মিডিয়া কর্মী জড়ো হয়েছে। আর এইসব কিছু দেখে ইয়ং অনেক ঘাবড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় ইসুন সে বাবার জন্য এখনো অপেক্ষা করে বসে আছে। ইসুনের বাবা বাড়ি না ফেরায় পরের দিন সকালে ইসুন একা একা স্কুলে যায়। ইসুন যখন একা একা স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে। ভিড়ের মধ্যে থেকে বাচ্চা মেয়েটি তার বাবাকে দেখছিল। ইয়াং পুলিশদেরকে দেখাচ্ছিল ওই দিন আসলে কি হয়েছিল। কিন্তু আমরা তো জানি ইয়ং এর মাথায় প্রবলেম ছিল। তার দেখানোর ভঙ্গিটা ছিল কিছুটা দৃষ্টিভঙ্গির। পুলিশের অতিরিক্ত জেরা ইয়ং ভয় পেয়ে কিছুটা ভুল করে বসে, যার ফলে সাধারণ মানুষ থেকে সাংবাদিক সবাই তাকে ভুল বুঝে। তারা সবাই শিওর হয়ে যায় ইয়ংই আসলে এই খুনটি করেছে। আর এরপরই তার মেয়ে ইসুনের সামনে থেকে থানায় নিয়ে যাওয়া হয়। আর প্রাথমিকভাবে তার দোষ প্রমাণিত হয়, তাকে জেলে ঢোকানো হয়। কিন্তু ইয়ং বেচারা এখনো বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। সে জেলের মধ্যে একটি টেলিফোন দেখতে পেয়ে সে তার মেয়েকে কল করতে যায়, কিন্তু তার উপর তো খুব খারাপ একটি দুশ্চাপনও হয়েছে। তাই পুলিশ সুপারও তাকে খুব ঘৃণা করে। সে কল করতে না দেওয়ায় উল্টো তাকে মারতে শুরু করে। এরপরই তাকে সেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর সেই সেল নাম্বার ছিল 7, যেটা কিনা মুভির মূল নাম। সেল নাম্বার 7-এ আরো 5জন আসামি ছিল সেখানে। সেলের অন্য আসামিরা যখন জানতে পারে ইয়াং একটি ছোট্ট মেয়ের সাথে খারাপ কাজ করার জন্য এখানে এসেছে, তখন তারাও ইয়াং বেচারাকে প্রচন্ড মারে। অন্যদিকে বাচ্চা মেয়ে ইসুন তার বাবার অপেক্ষায় আর না থেকে বাবার জন্য একটি চিঠি লিখে দরজায় টানিয়ে দিয়ে যায় এবং সে একটি শিশু আশ্রমে চলে যায়, কারণ সে নিজেও জানে না তার বাবা আসলে কবে ফিরবে। অন্যদিকে মুভির মধ্যে জেলের এক করুণ বাস্তবতা ফুটিয়ে তোলা হয়, যেগুলো দেখতে কিছুটা ফানি মনে হলেও আসলে এটাই বাস্তব। তারা ফুটবলের মধ্যে করে অনেক জিনিস আদান প্রদান করত গার্ডদের চোখ ফাঁকি দিয়ে। কিন্তু একদিন ইয়ং এর প্রতি তার ছেলে সকল আসামিদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। একটি গ্যাং ফাইটের মধ্যে তার জীবন বাজি রেখে তার ছেলের এক বসকে বাঁচিয়ে নেয়। আর এর ফলে ইয়ং সে প্রচন্ড আহত হয়। তাদের ছেলের বস তার উপর খুব খুশি হয়, তাই সে ইয়ংকে জিজ্ঞেস করে,
আমি তোমার জন্য কি করতে পারি? তখন ইয়ং বলে, আমি শুধু আমার মেয়ে ইসুনকে দেখতে চাই। তখন ওই সেলের বস একটি গানের দলের সাথে ইসুনকে ওই জেলের মধ্যে নিয়ে আসে। যদিও সেলের অন্যান্য কয়েদিরা এই বিষয়টা মোটেও ভালো চোখে দেখে না, কিন্তু ইসুনের মায়াবী আচরণ আর বাবা মেয়ের অকৃত্রিম ভালোবাসার দিকে তাদের মন গলে যায়। কিন্তু তারা সময় মতো ইসুনকে ফিরিয়ে দিতে পারে না, তাই গানের দলটি ইসুনকে ছাড়াই ফিরে যায়। তাই ইসুন আবারও ফিরে আসে সেল নাম্বার 7-এ। তখন অন্যান্য কয়েদিরা শাস্তির অনেক ভয় পাচ্ছিল যে তাদের এই জন্য অনেক বড় সাজা হতে পারে। কিন্তু চাঁদের টুকরা মেয়ে ইসুন সবার মন কেড়ে নেয়। ইসুন সবার সাথে ওই সেল নাম্বার 7-এ থেকে যায়। পরের দিন কয়েদিরা যখন চেকিং এ আসে, তখন ইসুনকে লুকানোর বিষয়টা ছিল খুবই হাস্যকর। আজ ইসুনকে আবারও জেল থেকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু আজ বুল গানের দল চলে এসেছে। অর্থাৎ গতকাল যারা এসেছিল এবার তারা আসেনি। এবারের চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে জেল প্রধান গতকালের গানের ছবিগুলো খুব ভালো করে দেখছিল। তখন সে লক্ষ্য করে গতকালকে শুরুতে একটি ছোট্ট মেয়ে ছিল, কিন্তু অনুষ্ঠানের শেষে সেই মেয়েকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জেল প্রধানের সন্দেহ হয়। তাই সেই বাচ্চা মেয়েটিকে পুরো জেল খুঁজতে থাকে। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা মেয়েটিকে পেয়েও যায়। আর এরপর ইসুনকে একটি শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় এবং এর ফলে ইয়ংকে অনেক শাস্তি দেওয়া হয় আর তাকে অনেক মারাও হয়, যার ফলে তাকে একটি স্পেশাল জেলের মধ্যে আটকে রাখা হয়। কিছুদিন পরে জেলের মধ্যে এক কয়েদির কারণে আগুন লেগে যায়। তখন জেল প্রধান সেই কয়েদিকে অনেক বাঁচানোর চেষ্টা করে। সে যখন বাঁচাতে যায় তখন জেল প্রধান নিজেই আটকে পড়ে যায়। আর তখনই ইয়ং নিজের জীবন বাজি রেখে জেল প্রধানকে বাঁচায় এবং তাকে যখন হসপিটালে ভর্তি করানো হয়, তখন ইয়ং ডাক্তারের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে, প্লিজ ডাক্তার, অফিসারকে বাঁচান আপনি। এরপর জেল প্রধানের জ্ঞান ফিরে আসে আর সে সবকিছু জানতে পারে। আর এই প্রথম তার মনের মধ্যে সন্দেহ হয় যে আসলে ইয়ং অপরাধী কিনা। আর ডাক্তারও একই কথা বলে যে আমারও মনে হয় না এই ভালো মানুষ কোনো অপরাধ করতে পারে। আর ছোট্ট বয়সের মেয়ের সাথে খারাপ কাজ করা তো ইম্পসিবল। অন্যদিকে ইসুনের স্কুলের শিক্ষিকা মিস লি যখন জানতে চায় ইসুনের কাছে যে তুমি কেন স্কুলে নিয়মিত আসছো না, তখন বাচ্চা মেয়ে ইসুন তার ম্যামকে নিয়ে সেই জেলখানায় চলে যায় তার বাবার সাথে দেখা করার জন্য। প্রথম দেখা মিস লি বুঝে যায় ইসুনের বাবা কোনো অপরাধী নয়, বরং সে একজন মানসিক প্রতিবন্ধী। সে ভেবেই উঠতে পারে না যে যে ব্যক্তি তার মেয়েকে এত ভালোবাসে সে কিভাবে তার মেয়ের বয়সে একটি বাচ্চা মেয়ের সাথে খারাপ কাজ করতে পারে। এটা তার কোনোভাবে বিশ্বাস হয় না। আর জেল প্রধানও সেখানে ছিল। এই সকল বিষয় সে নিজের চোখে দেখে তার মনে সন্দেহকে বাস্তবে প্রমাণিত হয় যে এই ব্যক্তি কোনোভাবেই অপরাধী হতে পারে না। অন্যদিকে বাবার অভাবে ছোট্ট মেয়ে ইসুন ধীরে ধীরে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল, তাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন জেল প্রধান আসে ইসুনের সাথে দেখা করতে। তখন এই ছোট্ট মেয়েটি জেল প্রধানকে যা বলে সেই কথাগুলো শুনে আমার মন একদম ফেটে যাচ্ছিল কষ্টে। বাচ্চা মেয়েটি বলতে থাকে, প্লিজ আঙ্কেল, আমাকে একটু গ্রেফতার করুন, তাহলে হয়তো আমি আমার বাবার সাথে থাকতে পারবো। আমার বাবা ছাড়া তো আমার পৃথিবীতে আর কেউ নেই। আমাকে যদি আপনি ধরে নিয়ে যান তাহলে আমি আমার বাবার সাথে ঘুমাতে পারবো। বিশ্বাস করেন, বাচ্চা মেয়েটির এই দৃশ্য দেখে আপনাদের মন একদম কেড়ে নেবে। যাই হোক, জেল প্রধানের চোখের কোণতে পানি চলে আসে। সে সবকিছু বুঝে যায় এবং তার মনও গলে যায়। এই বাচ্চা মেয়েটির জন্য চিফ সেখান থেকে জেলে ফিরে আসে। এরপর থেকে ব্যবস্থা করে দেয় যাতে বাবা মেয়ে নিয়মিত দেখা করতে পারে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ইয়ং জেল প্রধানের রুমে কাজ করছিল। তখন জেল প্রধান সেখানে চলে আসে আর ইয়ংকে জিজ্ঞেস করে, তুমি কেন কমিশনার মেয়েকে খুন করতে গেলে? তখন ইয়ং কি উত্তর দেয় তা আর দেখানো হয় না। তখন জেল প্রধানের মুখ দেখে আমরা বুঝে যাই ইয়ং এমন কথা বলেছে যা শোনার জন্য জেল প্রধানও কোনোভাবেই প্রস্তুত ছিল না। তখন জেল প্রধান আরো গভীরভাবে এই কেসটি ইনভেস্টিগেশন করতে শুরু করে। সে জানতে পারে ইয়ং যে জবানবন্দি দিয়েছিল সেটা ছিল পুলিশের মিথ্যা সাজানো, কারণ ইয়ং তো ছিল মানসিক প্রতিবন্ধী। তার পক্ষে এত সূক্ষ্ম এবং এত বড় জবাববন্দি দেওয়া সম্ভব নয়। সে বুঝতে পারে যে ইয়ংকে ফাঁসানো হয়েছে। জেল প্রধান অসহায়, বাবা এবং মেয়ের প্রতি ভালোবাসা অনুভব করে। সে নিজেই ইসুনকে নিয়ে যেত বাবা ইয়ংয়ের সাথে দেখা করাতে। অন্যদিকে সেলের অন্যান্য কয়েদিদের সাথে ইসুনের অদ্ভুত মায়া সৃষ্টি হয়। ইসুন ছিল ওই জেলের সবার চোখের মণি, তাদের ভালো থাকার একমাত্র কারণ। বাচ্চা মেয়ে ইসুন সেখানকার সবাইকে পড়াতো, যে লিখতে পারতো না তাদেরকে লেখা শেখাতো। একদিন ইসুন লুকিয়ে মোবাইল নিয়ে আসে আর সেই মোবাইল দিয়ে সেই কয়েদিদের মধ্যে একজন তার সদ্য ঘনিষ্ঠ হওয়া শিশুর সাথে কথা বলিয়ে দেয়। বাবা তার সদ্য ঘনিষ্ঠ শিশুর শব্দ শুনে আবেগে আপ্লুত হয়ে যায়। সেটা যে কতটা আনন্দের মুহূর্ত তা আপনি মূল মুভি না দেখলে বুঝতে পারবেন না।
যাই হোক, ইসুন এবং ইয়ং তারা দুজন ওই জেলখানার মধ্যে সব থেকে প্রিয় ব্যক্তি। তাদের দুজনকে ভালোবাসে না এমন একজনও ওই জেলখানায় খুঁজে পাওয়া যাবে না। ইয়াং এর সাথী কয়েদিরা চেষ্টা করেছিল যে আসলে ওই দিন কি ঘটেছিল। তখন তারা পুরো বিষয়টি বুঝতে পারে। ওই দিন আসলে প্রচন্ড ঠান্ডা ছিল, -18 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে রাস্তায় জমে থাকা পানি সব বরফে পরিণত হয়, যা ছিল খুবই পিচ্ছিল। ইয়ং যখন কমিশনার মেয়ে পিছু পিছু যাচ্ছিল, প্রথমে সে পড়ে যায়, তাই সে কমিশনার মেয়ের থেকে পিছিয়ে পড়ে যায়। সে দূর থেকে টের পায় যে কমিশনের মেয়েও সামনে গিয়ে পড়ে যায়। সেই পড়ার শব্দের সাথে সাথে আরো একটি শব্দ হয়। তখন উপর থেকে একটি ইটের টুকরা তার মাথার উপর এসে পড়ে। আর এই পুরো বিষয়টা ছিল একটি দুর্ঘটনা মাত্র। তখন সেলের বস জিজ্ঞেস করে, তাহলে তুমি ওই বাচ্চা মেয়েটির প্যান্ট কেন খুলেছিলে? তখন ইয়ং বলে, আমি যেখানে কাজ করি তখন আমাকে সেখানে সেফটি ইনস্ট্রাকশন শেখানো হচ্ছিল। যখন কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে যায় তখন তার শরীরে সব জামা কাপড় সব খুলে ঢিলাঢালা করে দিতে হয়, যার ফলে তার রক্ত সঞ্চালন ভালো হয়। আমি ওইটাই করেছিলাম। আমি বাচ্চা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আর এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে, অর্থাৎ কোর্টের মধ্যে। সেখানে একটি কেসে শুনানি চলছিল। তখন এই কেসের পক্ষে থাকা সেই মেয়ে উকিলটি ওই সময় থাকা সকল কয়েদিকে হাজির করে নিয়ে আসে আর তাদের জবানবন্দি নিতে চায়। তখন অপরপক্ষের উকিল বিচারকের কাছে প্রশ্ন করে যে এরা হচ্ছে সেই অপরাধী, তাদের সাক্ষী আসলে কতটা গ্রহণযোগ্য। তখন সেলের বস সেই উকিলের উদ্দেশ্যে বলতে থাকে, আইনের কোথায় লেখা আছে যারা একবার জেল খেটেছে তারা সত্য বলতে ভুলে যায়? কারণ অনেক অপরাধী যারা সারা জীবন সাজা খেটে এসেও আমাদের সমাজে অনেক ঘৃণার চোখেই থাকে। মূলত আমাদের আসলে অপরাধকে ঘৃণা করা উচিত, অপরাধীকে নয়। এই বিষয়ে যদি আপনারা আমার সাথে একমত হলেও কমেন্টে জানিয়ে দিন, দ্বিমত হলে কমেন্টে জানিয়ে দিন। এরপরে সেই জেল প্রধানকে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য আনা হয়। জেল প্রধান বলতে শুরু করে, আমি যখন পুরো কেসটি রি-ইন্ডিকেট করে পুলিশ কমিশনারের কাছে যাই তখন পুলিশ কমিশনার আমার পুরো ইনভেস্টিগেশন বাতিল করে দেয়। আমি তখন তার চোখে মুখে প্রবল ঘৃণা আর প্রতিশোধের আগুন দেখছিলাম। আর যার বলি হয়েছে ওই নিরীহ ব্যক্তিটি। জেলখানায় থাকা সকল কয়েদি ইয়ং এর পক্ষ হয়ে তার জন্য ফাঁকা খাতায় সাইন করেছিল যাতে ইয়ং মুক্তি পায়। আর সেই কাগজগুলো জেলের প্রধান ইয়ং এর উকিলকে দেয়। তখন ইয়াং এর উকিল বলে এগুলো আসলে কোনো কাজে আসবে না। আর যেদিন ফাইনালে বিচারের দিন ছিল সেই দিন অবৈধভাবে পুলিশ কমিশনার আলাদা রুমে নিয়ে প্রচন্ড মারে। আর কমিশনার তাকে বলে, যদি তুমি স্বীকার না করো তুমি এই অপরাধ করেছো তাহলে তোমার ছোট্ট মেয়ে ইসুনকে আমরা মেরে ফেলবো। তাই বোকা মানুষটি কোর্টে গিয়ে তার বন্ধুদের শিখিয়ে দেওয়ার কথা না বলে নিজের দোষ স্বীকার করে নেয়, আর যার ফলে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। আর এত কিছু দেখে ইয়াং এর উকিল সে চুপ করে বসে থাকে। তখন আর আমাদের বুঝতে বাকি রইল না যে ওই উকিল আসলে পুলিশ কমিশনারই লোক। অসহায় বোকা লোকটির উপর এমন অবিচার দেখে জেল প্রধান সহ সবাই খুব ক্রোধ আর কষ্টে ফেটে পড়ে। কিন্তু তাদের কোনো কিছুই করার ছিল না, কারণ ইয়াং নিজ মুখে স্বীকার করেছে যে সেই অপরাধটি করেছে। কিন্তু আমরা তো জানি তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ত্যাগ করলো, সেটা তো আর কেউ জানলো না। যাই হোক, এরপর জেল প্রধান ইসুনকে দত্তক নেয়। সে প্রতিদিন ইসুনকে জেলে নিয়ে আসে ইয়াং এর সাথে দেখা করানোর জন্য। বাবা মেয়ের এই অকৃত্রিম আর গভীর ভালোবাসা এখন আর সবার মুখে হাসি ফোটায় না। বাবা মেয়ের আনন্দ কাটানোর দৃশ্যগুলো অন্যদের চোখে পানি চলে আসে, কারণ এই নিষ্পাপ বাচ্চা মেয়েটি আর তার বোকা বাবার ভালোবাসাগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কারণ তারা আর এই দুজনকে আর বেশি দিন দেখতে পারবে না। আর এই বিষয়টি এই দুজন মানুষ কোনোভাবেই বুঝতে পারছে না। 1 ডিসেম্বর 2023 তারিখ, আজই ইয়াং এর মৃত্যুদণ্ড কার্যকরের দিন। আর ঠিক এই দিনই মেয়ে ইসুনের জন্মদিন ছিল। সেল নাম্বার 7-এ তার মেয়ে ইসুনের জন্মদিনে কেক নিয়ে এসেছে। জন্মদিন খুব সুন্দরভাবে পালন করা হচ্ছিল, কিন্তু হতভাগা বাবা জানেই না যে এটাই তার মেয়ের সাথে কাটানো শেষ মুহূর্ত। তার কিছুক্ষণ পর একজন গার্ড এসে তাকে নিয়ে যায়, কিন্তু তাকে এবার অন্য পথ দিয়ে তাকে নিয়ে যায়। আর তখনই ইয়ং বুঝে যায় যে তার সাথে আসলে কি হতে চলেছে। সে যে তার মেয়েকে আর কোনোদিনও দেখতে পারবে না এটা খুব ভালোভাবে বুঝতে পারে। এটা মনে করে ছুটে তার মেয়ের কাছে চলে আসে। সে চিৎকার করে বলতে থাকে, আমি খুন করিনি, আমার মেয়ের কাছ থেকে আমাকে আলাদা করো না, আমাকে বাঁচতে দাও। আমার এই অসহায় মেয়েটা আমি ছাড়া আর কেউ নেই। বাচ্চা মেয়ে ইসুনের বাবার এই কান্না দেখে নিজেও কান্না করতে থাকে। সেও তার বাবাকে কোনোভাবে যেতে দিতে চাচ্ছিল না। আর এই দৃশ্য দেখে কান্না আসেনি এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমারও এই সিনটি লিখতে চোখের কোণায় পানি চলে আসে। আমি হয়তো ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে।
আর সেই মেয়ে উকিলটিকে দেখানো হয়, আর আমরা বুঝতে পারি এই মেয়ে উকিলটি আর কেউ না, এই হচ্ছে সেই বাচ্চা মেয়েটি অর্থাৎ ইসুন। সেই এত বছর পর উকিল হয়ে আসে নিজের বাবার নির্দোষ প্রমাণ করার জন্য। আজ এই কোর্টে তার বাবার কেসটি রিওপেন করেছে। বিচারকরা সকল সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে রায় জানায় যে ইসুনের বাবা ইয়াং ছিল সম্পূর্ণ নির্দোষ, কিন্তু ইসুনের সেই বোকা বাবাটিকে অনেক বছর আগেই ফাঁসি দিয়ে মারা হয়েছে। কিন্তু মেয়ে ইসুন তার নির্দোষ মৃত বাবাকে অনেক বছর পর হলেও আজ নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। তার মৃত বাবার সকল হারানোর সম্মান আজ ফিরিয়ে দিয়েছে। এরপর মেয়ে ইসুন সেই জেলখানায় গেটে যায়। সে হয়তো তার বাবাকে সসম্মানে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে পারবে না, কিন্তু সে কল্পনা করে যে তার বাবা একটি বেলুনে করে জেলখানা থেকে তার সেই ছোট্ট বেলা ইসুনকে নিয়ে বেলুনে করে দূর আকাশে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ মেয়ে ইসুন তার বাবাকে সকল অপবাদ থেকে আজ মুক্তি দিয়েছিল। আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই এক্সপ্লেনটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিও। আর ভালো লেগে থাকলে ছোট্ট করে সাবস্ক্রাইব করতে ভুলো না জন্য। সো বাই বাই, আল্লাহ হাফেজ।